স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর এরই ধারাবাহিকতায় প্রতি রোববার আমরা কথা বলি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকে আমরা কথা বলবো পিরিয়ডের সময় ব্যথা কেন হয় এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজ টিপারভিন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। পিরিয়ডের সময় অনেকেরই তলপেটে প্রচন্ড ব্যথা হয়, কারো কারো ক্ষেত্রে এটা সহ্য ক্ষমতার একেবারে বাইরে চলে যায়, সাধারণ পেইন কিলারও কাজ হয় না আমরা যেটা দেখি। তো কেন এরকম ব্যথা হয়, আর এই ব্যথার আলাদা কোনো নাম আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন। আসলে পিরিয়ডের সময় একটু ব্যথা হবে, এটা সবারই ধারণা আছে। সাধারণত দেখা যায় এটা দু রকমের আছে। পিরিয়ডের সময় ব্যথাটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ডিসমেনোরিয়া। তো একটা আছে প্রাইমারি ডিসমেনোরিয়া, একটা আছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তো প্রাইমারি ডিসমেনোরিয়া সেটা হচ্ছে যখন পিরিয়ডটা শুরু হয় পিউবার্টাল এজে, সে সমস্ত টিনেজ মেয়েদের কিন্তু প্রথমে একটু পেইন হয়। এটা দেখা যায় যে হয়তো 24 আওয়ার্স মতো পারসিস্ট করে। পিরিয়ডের 2-3 ঘন্টা আগে থেকে শুরু হয় এবং এটা তারপর আস্তে আস্তে পিরিয়ডটা শুরু হয়ে গেলে এটা ভালো হয়ে যায়। এবং এটা হয়তো কখনো পেইনটা একটু তলপেটে হতে পারে, একটু ব্যাকে হতে পারে, থাইয়ে হতে পারে। এবং এটার সাথে আরেকটু আছে যে বাচ্চাদের যেটা হয়ে থাকে যে একটু বমি ভাব বা বমি, হ্যাঁ, একটু ফ্যাটি, এই ধরনের হয়ে থাকে। এটাকে আমরা মেডিকেল টার্মে প্রাইমারি ডিসমেনোরিয়া বলে থাকি। কিন্তু আরেকটা যেটা আছে সিভিয়ার ব্যথা, প্রচন্ড ব্যথা, যে ব্যথার জন্য সে কোনো কাজ করতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, স্বাভাবিক তার অ্যাক্টিভিটি থেকে সে অ্যাভয়েড করছে, সেটার নাম হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এবং ওটার পিছনে কিন্তু একটা প্যাথোলজি থাকে, কোনো না কোনো একটা ডিজিজের কারণে ডিসমেনোরিয়া হয়ে থাকে। এবং আমাদের কিছু অন্যতম কিছু কারণ আছে, ডিজিজ আছে, মেডিকেল ডিজিজ আছে যেগুলোর জন্য সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়ে থাকে। সেগুলো যেমন অন্যতম একটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কিছু পেলভিক ইনফেকশনের ক্ষেত্রে হতে পারে। অনেক সময় জরায়ুতে যদি টিউমার থাকে সেক্ষেত্রেও কিছুটা ডিসমেনোরিয়া হতে পারে। তো এর মধ্যে ওই আরেকটা আছে অ্যাডিনোমায়োসিস, সেটাও একটা জ্বরের একটা সমস্যা। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সিভিয়ার ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথা বা সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে পারে। আচ্ছা, আপনি আমাকে বলছিলেন যে এন্ডোমেট্রিওসিসটা কি, এটা সম্পর্কে শুনি তাহলে আগে। আচ্ছা, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের অন্যতম প্রধান উপসর্গ হচ্ছে মাসিক বিষম ব্যথা। তো এন্ডোমেট্রিওসিস হচ্ছে আমাদের যে জরায়ু আছে, ইউট্রাস আছে, ওখানে 3টা লেয়ার আছে। আমরা যদি ভেতর থেকে ধরি এন্ডোমেট্রিয়াম, তারপরে মাসেল লেয়ার, তারপরে হলো সেরাস লেয়ার। তাহলে কোনো কারণে যদি এই আমাদের ভিতরে যে আস্তরটা আছে, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলে থাকি, ভেতরে যে লেয়ারটা আছে, এটা যদি ভেতরে না থেকে ভেতরের সাথে যদি বাহিরে কোথাও থাকে, সেই এন্ডোমেট্রিয়াল লেয়ারটা যেখান থেকে প্রতি মাসে ব্লিডিং হচ্ছে, যেটা শেডিং এর জন্য আমাদের পিরিয়ড হচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে, ওটা যদি ভিতরের লেয়ারে না থেকে পেটের মধ্যে অন্য কোথাও থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি এন্ডোমেট্রিওসিস। এবং এর ফলে কি হয়, ব্লিডিং তো হচ্ছে, যেটা জরায়ু থেকে ব্লিডিং হলে এটা আউটলেট দিয়ে বের হয়ে আসে আমাদের পিরিয়ডের মাধ্যমে। কিন্তু যখন এটা অন্য জায়গায় থাকে, হয়তো ওভারিতে থাকে অথবা মানে কোনো লিগামেন্টে থাকে, পিঠের মধ্যে কোনো ক্যাভিটিতে থাকে, তখন কিন্তু প্রতি মাসে মাসে ব্লিডিং হচ্ছে, কিন্তু সেই ব্লিডিংটা কিন্তু আর আউটলেটের অভাবে বের হতে পারে না, এবং ওখানেই কিন্তু জমে থাকে, এবং জমে থাকে প্রচণ্ড পেইন মানে করে। এবং আলটিমেটলি অনেক দিন ব্লিডিং হতে 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 ওখানে একটা দেখা যায় ওভারিতে হয়তো কোনো সিস্ট হয়ে যায় বা একটা ফাইব্রোসিসের মতো চেঞ্জ হয়ে যায়, ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়ে যায়, এবং এটা একটা ক্রনিক এবং রিকারেন্ট প্রসেসের মতো হয়ে যায়। তার মানে এটা জরায়ুর বাইরে হয়? জ্বরের বাইরে প্রতি মাসে মাসে ব্লিডিং হয়, মান্থলি কিন্তু তার পেইনটা হয়, পিরিয়ডের সময় তার এই ব্লিডিং পেইনটা হয়। আচ্ছা, এই জরায়ুর বাইরে এই জিনিসটা হওয়ার কারণটা কি? এই যে বলছিলাম যে এই এন্ডোমেট্রিয়ামটা যেটা থেকে ব্লিডিংটা হয়, সেটা এন্ডোমেট্রিয়ামে না থেকে আউটসাইডে আছে। এন্ডোমেট্রিয়াম যেখান থেকে ব্লিডিং হবে, পিরিয়ড হলে হরমোনাল চেঞ্জের জন্য আমাদের পিরিয়ড হচ্ছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে পিরিয়ডের যে হরমোনাল চেঞ্জের জন্য ব্লিডিংটা হচ্ছে আউটসাইডে। হয়তো ওভারিতে তার এন্ডোমেট্রিয়াম আছে, ওখান থেকে ব্লিডিং হচ্ছে। তো ওভারি থেকে তো আর কোনো আউটলেট নেই যে ব্লিডিংটা বের হয়ে আসবে। আলটিমেটলি ওভারিতে যে প্রতি মাসে মাসে ওখানে ব্লাডটা জমে একটা সিস্টের মতো হচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে একটা চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা বলে থাকি। আবার হয়তো এই ব্লিডিংটা আমাদের যে লিগামেন্ট আছে, ইউট্রোসেক্টাল লিগামেন্ট, ব্রড লিগামেন্ট, হ্যাঁ, পাউচ অফ ডগলাস, ওখানেও হতে পারে, মানে অ্যাবডোমিনাল একটা ক্লোজ ক্যাভিটির মধ্যে হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস ইন্ট্রা অ্যাবডোমিনালও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু রেয়ার সাইটেও এন্ডোমেট্রিওসিস থাকতে পারে।
মানে কোথায় কোথায় হতে পারে, মানে জ্বরের বাইরে আর জ্বরের অন্য জায়গায় বাইরেও হতে পারে? রেয়ার কিছু সাইটে থাকতে কিরকম? পারে। যেমন হয়তো আমাদের কোনো সিজারিয়ান সেকশন হয়েছে বা কোনো অপারেশন হয়েছে, সেই অপারেশনের সময় হয়তো কোনো এন্ডোমেট্রিয়াল টিস্যু হয়তো অন্য জায়গায় হয়তো ডিসপ্লেস হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, ওখান থেকে আবার এন্ডোমেট্রিয়াসের ওই রুট থেকে এন্ডোমেট্রিয়াস হতে পারে, যেটা স্কার এন্ডোমেট্রিয়াস বলে থাকি। বা হয়তো ইপিসিওটমি আমাদের যেখানে নিচে অপারেশন করা হয় ওখানে নিচে হয়তো যেখানে কাটা হয়েছিল ওখানে এন্ডোমেট্রিয়াস হতে পারে। আর আরও কিছু কিছু রেয়ার মানে জায়গা আছে, যেমন হয়তো লাংসে হতে পারে, হ্যাঁ লাংসের লেয়ারে হতে পারে, স্কিনে হতে পারে, এমনকি চোখে, মাথায়, ব্রেনে, সেখানেও এন্ডোমেট্রিয়াস হতে পারে। আচ্ছা, আপনি যে বলছিলেন ওভারিতে যে জমে গিয়ে যখন হচ্ছে সিস্ট হয়ে যাচ্ছে জমে জমে, এইটার তাহলে মানে ট্রিটমেন্টটা কি? ওটা তো ওখানে থেকে যাচ্ছে জিনিসটা, মানে একটা মানে ফরেন পার্টিকেলের মতো তৈরি হচ্ছে একটা, তাই না? হ্যাঁ, দুটো আমাদের যেমন আমরা যদি রিপ্রোডাক্টিভ অর্গানের কথা চিন্তা করি, আমাদের একটা জরায়ু আছে, দুপাশে দুটো ডিম আছে, প্রতি মাসে ওখান থেকে ওভুলেশন হচ্ছে এবং ডিম থেকে আমরা ফার্টিলিটি যেটা হচ্ছে কনসেপশন হচ্ছে। তখন এন্ডোমেট্রিয়াসিস হয় কি, ওখানে ওই ব্লাডটা যেটা ইউট্রাস থেকে বের হচ্ছে কিন্তু উল্টো দিকে রেট্রোগেড মেনস্ট্রুয়েশন আমরা বলে থাকি, রেট্রোগেড মেনস্ট্রুয়েশন হয়ে ওভারিতে যে কালেকশন হচ্ছে, তো প্রতি মাসে ওখানে ব্লিডিং হচ্ছে, জমা হচ্ছে এবং আলটিমেটলি যে ওই ব্লাডটা কিছুটা হয়তো অ্যাবজর্ব হয়, ফ্লুইড পোর্শনটা অ্যাবজর্ব হয়ে ওটা প্রতি মাসে হতে 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 একটা থিক অল্টার্ড কালারের ব্লাডের মানে চকলেট টাইপের একটা সিস্টেম মতো হয়, যেটা দেখতে আলকাত্রার মতো কালো টাইপের এবং খুব স্টিকি থাকে খুব মানে, এবং অনেক সময় দেখা যায় যে একটা ওভারিতে হতে পারে, দুটো ওভারিতে হতে পারে। তো এই ওভারিগুলো যদি অনেক বেশি বড় হয়ে যায়, সিস্টগুলো হয়ে যায়, তাহলে কিন্তু ওভারির ফাংশনটা থাকে না। আলটিমেটলি যে জমে জমে বড় হয়ে ওভারির নর্মাল ফাংশনটা যেটা 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 থেকে ডিম প্রোডাকশন হয়, ওভুলেশন হয়, যেটার জন্য আমাদের ফার্টিলিটি হচ্ছে, এর জন্য কিন্তু হচ্ছে না। আলটিমেটলি কিন্তু এটার কমপ্লিকেশন হিসেবে এটাকে আমরা এন্ডোক্রাইনোপ্যাথি বলে থাকি। এটার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে মায়েরা বন্ধ্যাত্বে ভুগে থাকে, কারণ ওভারিগুলো নর্মালি ফাংশন করতে পারছে না, ওভারির রিজার্ভ যেটা সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় এই এন্ডোমেট্রিয়াটিক সিস্টগুলো হঠাৎ করে হয়তো কোনো কমপ্লিকেশন হয়েছে, ওটা হয়তো রাপচার হয়ে যাচ্ছে, রাপচার হয়ে সিভিয়ার একুইট অ্যাবডোমেনের মতো করতে পারে। তো এই এন্ডোমেট্রিয়াটিক সিস্ট বা চকলেট সিস্ট হচ্ছে এন্ডোমেট্রিয়াসের ওয়ান অফ দ্য পার্ট, এবং এটার জন্য কিছু কিছু কমপ্লিকেশন হয়ে থাকে। আচ্ছা, এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা, আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি বলুন। ওই আমার মেয়ে আর কি, ওই যে পিরিয়ড হয় তখন ব্যথা হয়, আবার দেখা যাচ্ছে 10-12 দিন থাকে ব্যথা হইলে, আর পিরিয়ডটা থাকে 10-12 দিন, তারপরে আর দেখা যাচ্ছে যে তাই আবার দেখা যাচ্ছে 10 দিন 15 দিন এরকম আবার হয়, আবার হইয়া আবার দেখা যাচ্ছে এই অনেক ব্যথা হয়। বয়স কত আছে? ওর বয়স 19 বছর। বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। পিরিয়ড কত বছর আগে শুরু হয়েছে? 13-14 বছরে। তো এটার জন্য কি পেইন কিলার খেলে কি পিরিয়ডটা ভালো হয়ে যায়? পেন কিলার খাইলে ভালো হয়, এবং ওই বিশেষজ্ঞ দেখাচ্ছি ছিল আপনার যে হরমোন টেস্ট দিছিল এবং আলট্রাসোনোগ্রাম দিছিল। আলট্রাসাউন্ডে কি এসছে? নরমাল এসছে? বলছে যে সামান্য সিস্ট আছে, এটা কোনো ব্যাপার না, আপনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওনার আমি ঠিক ক্লিয়ার না, মানে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। তো এটা আমি যেটা প্রথমেই বলেছিলাম, টিনেজ যখন পিউবার্টি যখন পিরিয়ড শুরু হয় তখন কিন্তু 1-2 বছর এই পেইনটা থাকতে পারে, তাই এটার জন্য কোনো প্যাথোলজি নেই, কোনো ডিজিজ ছাড়াই হতে পারে। এবং এটা দেখা যায় পিরিয়ড শুরু হয়ে 24 ঘন্টার মধ্যে কিন্তু পেইনটা ভালো হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের এত বেশি অরিড হওয়ার কিছু না, একটু কাউন্সিলিং, একটু পেইন কিলার দিলেই ভালো হয়ে যায়, নিউট্রিশন, ফুড আর সিমটম যেগুলো থাকে। কিন্তু তাকে দেখতে হবে সব পেইনে কিন্তু এই প্রাইমারি ডিসমেনোরিয়া, তার পিছনে কোনো এন্ডোমেট্রিওসিস আছে কিনা, যেটা আমাদের খুব কমন এন্ডোমেট্রিওসিসটা, তো এটা আছে কিনা এটা দেখতে হবে। এবং এন্ডোমেট্রিওসিস কিন্তু সামান্য পেইন হলেই যে আমরা উড়িয়ে দেবো যেটা শুধু পিরিয়ডের পেইন, সেটা না। যদি সিভিয়ার পেইন হয় এবং দেখা যায় এন্ডোমেট্রিওসিসের পেইনের একটা ক্যারেক্টার আছে, দেখা যায় যে পেইনটা হয়তো পিরিয়ডের সময় শুরু হলো এবং যখন নাকি পিরিয়ডের সেকেন্ড ডে থার্ড ডে তখন কিন্তু পেইনটা ম্যাক্সিমাম পেইন থাকবে, একদম সর্বোচ্চ ব্যথাটা পিকে থাকবে। যখন ব্লিডিংটা সবচেয়ে বেশি হয় পেইনটাও তখন সবচেয়ে বেশি হবে, এবং ব্লিডিংটা হতে হতে পিরিয়ডটা হয়তো ভালো হয়ে যাবে, তারপরেও কিন্তু একটা ডাল পেইন একটা থাকবে ইন বিটুইন।
হ্যাঁ, আমাদের যে দর্শক বলছিলেন যে তার মেয়ের 13-14 বছর বয়সে শুরু হয়েছে পিরিয়ড, কিন্তু এখন 19 চলছে এবং 8-10 দিন ধরেই তার এই ব্যথাটা থাকে ব্যথাটা থাকে, কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তাহলে কিন্তু তাকে এটা অবশ্যই একটা গাইনোকোলজিস্টের কাছে যে কনসাল্ট করতে হবে। মিনিমাম কিছু ইনভেস্টিগেশন আছে, ব্লাড প্যারামিটার যেগুলো আছে, আর আল্ট্রাসাউন্ড ভেরি ইউজফুল। আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে কোনো অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা। যদি চকলেট সিস্ট হয়ে থাকে তাহলে কিন্তু আল্ট্রাসাউন্ডে সেটা মানে ডায়াগনোসিস করা পসিবল। আচ্ছা। কিন্তু যদি কোনো সিস্ট না থাকে তাহলে এন্ডোমেট্রিওসিসের তেমন কোনো চেঞ্জ আসে না। কিন্তু আদার কজ আমি যেগুলো বলেছিলাম যে পিআইডির জন্য হতে পারে, পেলভিক ইনফেকশনের জন্য, অথবা হয়তো ফাইব্রয়েডের জন্য হতে পারে, সেই ধরনের কোনো কিছু আছে কিনা সেটা দেখে নিতে হবে। আচ্ছা। হ্যাঁ, আপনি বলছিলেন যে ওভারিতে জমে যে সিস্ট হচ্ছে, হ্যাঁ, অনেক সময় রাপচার হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তো এইটার ট্রিটমেন্টটা কি, এটা একটু শুনতে চাই, আমি খুবই ভয় পাচ্ছি এটা শুনে। আচ্ছা, সেটা দেখতে হবে। অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। তার এইজটা কত, তার কি ম্যারিড নন ম্যারিড, তার কি ফ্যামিলি কমপ্লিট আছে, তার কি ইনফার্টিলিটি আছে কিনা, এবং ডিজিজটা কতটুকু এক্সটেন্ড করেছে। হ্যাঁ, এটা কি আর্লি স্টেজে আছে না লেট স্টেজে আছে, তার কি মানে এখন মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 কতটুকুতে আছে, এটার উপর ডিপেন্ড করছে। তো সিস্ট যদি থাকে তাহলে সিস্টের আবার সাইজ আছে। যদি খুব ছোট সিস্ট হয় 3 to 5 সেন্টিমিটার হলে ওটা আমরা শুধু এটা নিয়ে নিশ্চয়ই শুনে আমাদের সাথে আরেকজন দর্শক আচ্ছা। যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম আরিয়া, আমি সিলগাঁও থেকে বলছি। জি, বলুন। আমার সমস্যা হলো আমার পিরিয়ডের আগে মাথা ব্যথা হয়, আবার অনেক সময় পিরিয়ড শেষ হয়ে গেলেও হয়, পিরিয়ড থাকাকালীনও হয়, তবে এটা হয় 4-5 দিনই থাকে। 4-5 দিনই মাথা ব্যথা থাকে? জি জি। আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এইজ কত, বয়স কত হয়েছে? 33। 33 বছর। ম্যারিড, বাচ্চা আছে? জি, আমার 2টা বেবি আছে, দুটোটা বেবি সিজার। আচ্ছা, এই মাথা ব্যথা ছাড়া কি আর অন্য কোনো প্রবলেম হয়? ব্রেস্টে পেইন, তলপেটে ব্যথা, এই ধরনের কোনো হ্যাঁ, ব্রেস্ট পেন তো 10 দিন আগে থেকে শুরু হয়। আচ্ছা, তলপেটে ব্যথা? তলপেটে ব্যথা হয় না। আচ্ছা, এটা হচ্ছে, এটাকে আমরা মেডিকেল টার্মে প্রিমিনিস্ট্রাল সিনড্রোম বলে থাকি। একটু হরমোনাল চেঞ্জের জন্য এই মায়েদের এই ধরনের কিছু সমস্যা হয়। অনেকে দেখে ব্রেস্ট একটু পেইন হয়, ব্রেস্ট একটু হেভিনেস হয়, মাথা ব্যথা, বমিটিং, এই প্রবলেমগুলো হয়। কোমরে ব্যথা হয় বা পায়ে ব্যথা হয়। আর হচ্ছে আর এই পিরিয়ডে একটু নর্মাল পেইন তো একটু থাকেই, 1-2 দিন পর্যন্ত এটা থাকতে পারে। আর ব্রেস্টে টেন্ডারনেস বা পেইনটা কিন্তু অনেক মায়েরাই কমপ্লেন করে থাকে প্রিমিনিস্ট্রাল টেনশনের জন্য। তো সেটা ট্রিটমেন্ট হচ্ছে সিমটোম্যাটিক, তার যে সমস্যাগুলো আছে সেই ধরনের আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। মাথা ব্যথার জন্য পেইন কিলার, প্যারাসিটামল জাতীয় পেইন কিলার, আর তাকে একটু কাম কোয়াইট, হয়তো তার ঘুমটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি কোনো সিডেটিভের দরকার হয় তাহলে সেগুলো দেখতে হবে। হ্যাঁ, তারপরেও আমি মনে করি যে আমরা কিন্তু এন্ডোমেট্রিওসিসের মধ্যে আছি, আমরা জানি যে এন্ডোমেট্রিওসিস ইভেন মাথাতেও থাকতে পারে, ঠিক আছে। এবং এটা যদি শুধু মানে পিরিয়ডের সাথে রিলেটেড হয় তাহলে আমি মনে করি গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে ওনার বাকি সবকিছু দেখে নিতে হবে, আল্ট্রাসাউন্ড করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর অথবা যদি সবসময় মাথা ব্যথা থাকছে, পিরিয়ডের সাথে কোনো রিলেশন নেই, তাহলে কোনো নিউরোলজিস্টকে দেখিয়ে বা আইয়ের কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখে নিতে হবে যে আদার কোনো কজ আছে কিনা। আচ্ছা, আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। শিওর। দর্শক, সমাধান সূত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র। আজকে আমরা কথা বলছি পিরিয়ডের সময় ব্যথা কেন হয় এই বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। ডাক্তার নিয়াজটি পারভিন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে ওভারিতে যখন সিস্ট হয়ে যায়, চকলেট সিস্টের কথা বলছিলেন, ওটার চিকিৎসাটা কি সেটা নিয়ে বলছিলেন। আচ্ছা, এটা আমি অনেক কিছু বলেছি যে ডিপেন্ড করছে যে সিস্টের সাইজ কতটুকু আছে, তার ফ্যামিলি কমপ্লিট কি ইনকমপ্লিট, তার কোনো সিমটম আছে কিনা সেটার উপরে। হয়তো অনেক সময় দেখা গেলো অ্যাক্সিডেন্টলি আমরা একটা আল্ট্রাসাউন্ড করে পেয়েছি, তখনই আমাদের মানে সাথে সাথে ট্রিটমেন্টে যেতে হবে না। তো সাধারণত বলি যে 3 to 5 সেন্টিমিটারের মতো, 5 সেন্টিমিটার বড় হলে সাধারণত আমরা এটাকে ল্যাপারোস্কোপির মাধ্যমে ওই সিস্টটাকে শুধু নিয়ে আসতে পারি, যেটাকে আমরা সিস্টেক্টমি বলে থাকি। আচ্ছা আচ্ছা। অথবা সিস্টেক মানে ওই অ্যাসপিরেশন করে আমরা সেটাকে ট্রিটমেন্ট করতে, ভিতরে যে ফ্লুইডটা জমে আছে এটাকে আমরা জাস্ট অ্যাসপিরেশন করে নিয়ে আসতে পারি, সেটাও ট্রিটমেন্ট আছে। কিন্তু যদি এল্ডারলি পেশেন্ট হয়, তার ফ্যামিলি কমপ্লিট, হ্যাঁ, এন্ড অফ তার লাইফ, এবং দুপাশের ওভারিতে যদি সিস্ট থাকে, তখন কিন্তু আমাদের ট্রিটমেন্ট হবে যে আমরা হয়তো জ্বরে ফেলে দেব, দুটো ফেলে দেবো, পরে আবার কিছু মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয়। আর এটা যদি বন্ধ্যাত্বের কারণে হয় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট
এই সিস্ট তো রিমুভ করতেই হবে, প্লাস আমাদের বন্ধ্যাত্বের জন্য যে চিকিৎসা আছে সেগুলো কিন্তু দিতে হবে। আপনি তো একবার সিস্টটা রিমুভ করলেন, কিন্তু ওইটা তো এটা মানে ওই প্রসিডিউরটা ওইটা আবার হতে পারে এটা কি? আবার হতে পারে রিকারেন্স, কারণ এন্ডোমেট্রিওসিস হচ্ছে রিকারেন্ট ডিজিজ এবং প্রোগ্রেসিভ ডিজিজ। ডে বাই ডে কিন্তু এটা মানে আর মানে গুরুতর খারাপের হয়ে দিকে থেকে যেটা খারাপের আমরা দিকে যেটা যায়, বলি, খারাপের প্রোগ্রেস দিকে করে। যায়। হ্যাঁ, আচ্ছা, এবং এটা কিন্তু একবার ট্রিটমেন্টের পর হয়তো আমি একটা সিস্ট চকলেট সিস্ট ছিল সেটা আমি ট্রিটমেন্ট করেছি, আমরা কিন্তু পেশেন্টকে কাউন্সেলিং করে নিই যে আবার কিন্তু 2 বছর পরে পেশেন্ট সিমটম নিয়ে আসতে পারে, আবার হয়তো সেটা রিকার করতে পারে। যতদিন পর্যন্ত তার মানে এস্ট্রোজেনের ফাংশন আছে, ম্যানোপজ পর্যন্ত কিন্তু এটা রিকার করে। সাধারণত দেখা যায় ম্যানোপজ হয়ে গেলে যখন ওভারিয়ান ফাংশনটা থাকে না, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি এটা রিগ্রেস করে যায়। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসের লক্ষণ বা উপসর্গ নিয়ে একটু জানতে চাই, যে আপনি কিছু লক্ষণের কথা বলেছেন আমাকে, আর কি কি লক্ষণ বা উপসর্গ আছে? আচ্ছা, সাধারণত যেটা বললাম যে মাসিকের সময় ব্যথা ডিসমেনরে, যেটা সবচেয়ে বড় উপসর্গ এটা। সবচেয়ে বড় উপসর্গ, মেইন উপসর্গ 50% ক্ষেত্রে কিন্তু এটা থাকে। আর আরেকটা থাকতে পারে যে হাজবেন্ডের সাথে মিট করলে তার পেইন হয়, যেটা আমরা পেইনফুল ইন্টারকোর্স বলে থাকি, এটাও কিন্তু একটা সিভিয়ার কমপ্লেইন থাকে। অনেক পেশেন্ট দেখা যাচ্ছে যে তার হাজবেন্ডের সাথে থাকতেই পারছে না, এত বেশি পেইন, এবং এটা কিন্তু তার ফ্যামিলি লাইফ, তার ম্যারিটেড লাইফকে অনেক হ্যাম্পার করছে এবং তার মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত করছে। আরেকটা আছে যে আরো কি কি আছে নিশ্চয়ই শুনবো। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলুন আপনি প্রশ্ন। আপু আমি ঢাকা বাড্ডা থেকে বলছিলাম যে মানে আমার মেয়ের আজকে 12 বছর বয়স পূর্ণ হলো, তো 10 থেকে মানে মেন্স হয়েছে। তো মানে পিরিয়ডে মানে 3 দিন আগ থেকে প্রচুর পরিমাণ ব্যথা করে, আর ব্যথা করে মানে যে কদিন থাকে ওই কদিন শুধু ব্যথাই করে। আর মানে আপনার মানে পিরিয়ড হওয়া থেকে যেদিন থেকে আপনি পিরিয়ড হবে ওই দিন থেকে শুরু করে আপনার মানে মেরুদণ্ডের যে হাড়টা থাকে একবারে কোমরে, ওই হাড় প্রচন্ড ব্যথা, মানে নড়াচড়া করতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এরকম অবস্থা। হ্যাঁ, তো ওষুধ খাওয়াইছি, এমনি ডাক্তার দেখাইছি, কিন্তু কাজ হচ্ছে না, ওই সময় আসলে হয়ে যায়। আচ্ছা, পিরিয়ডের সময় পেইন হচ্ছে, এটা কি পেইন কিলার খেলে পেইনটা ভালো হয় নাকি ভালো হয় না? হ্যাঁ, ব্যথার মানে কিছু খেলে period এর সময় বেশি ব্যথানাশক হয়। ব্যথানাশক ওষুধ খেলে কি তার পেইনটা কমে যায় নাকি? ব্যথা মানে কমে অল্প, কিন্তু একটু একটু থেকে যায়, যখন পিরিয়ড হয় তখন আবার আচ্ছা, বেড়ে যায়। আর কোনো সমস্যা থাকে? বমি হয় বা বমি ভাব? আমার 25 বছর বয়স। হ্যাঁ, তো আমি মানে বেবি হওয়ার পর থেকে মানে একবারে ঠিক আছে না, ওর যে মেয়েটার কথা বলছেন আর কি কোনো প্রবলেম হয়? হ্যাঁ, আচ্ছা, না মানে ওর কি একবারে পিরিয়ড হচ্ছে না। না, ওর কি মাসিকের পরিমাণটা বেশি হয়? হ্যাঁ, বেশি হয়। মাসিকের পরিমাণটাও বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো 3-4 বছর যাবত চিকিৎসার পরেও কি হচ্ছে? কোনো আল্ট্রাসাউন্ড কি করা হয়েছে? আলট্রাসাউন্ড দিয়েছিল, পর বলছে কোনো সমস্যা নাই, হ্যাঁ। এভাবে চলতেছে। ঠিক আছে। বয়স কত বললেন যেন? এখন 12। 12 বছর। আচ্ছা, এই যে কথাটা আমি প্রথমেই আলোচনা করেছি যে পিরিয়ডের প্রথমে পিউবার্টাল এজে কিন্তু মেয়েদের এটা হতেই পারে। এটার সাথে আমি একটা প্রশ্ন যোগ করতে চাই, সেটা হচ্ছে যে 12 বছর বয়স মাত্র, ভয় থেকেও কি ব্যথা হতে পারে কিনা, মানে ভয়টাও তার ব্যথার দিকে যেতে পারে কিনা এটা জানতে চাই। মানসিক একটা হয়তো মানসিক ব্যাপার তো একটা থাকেই। হ্যাঁ, সবার জানে যে পিরিয়ডটা তো একটা বাচ্চার জন্য, টিনেজ বাচ্চার জন্য একটা আতঙ্কের ব্যাপার, তাই না? তার জন্য পুরোপুরি একটা মানে একদমই একটা নতুন জিনিস। তো কাজে সেটা থেকেও তার মানে সাইকোলজিক্যাল কারণে পেইন হতে পারে। অনেকের স্কুল ফোবিয়া আছে, সে স্কুলে যেতে চায় না, তো হয়তো পিরিয়ডের সময় সে স্কুলটা স্কেপ করতে চায়, তার জন্য হয়তো যতটুকু না পেইন হয়তো কিছু আছে, হয়তো সে সেটা আরেকটু কিছু এক্সাজারেট করে হয়তো বলছে যে বেশি পেইন হচ্ছে। কাজে আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে আসলে কোনো কারণ আছে কিনা। আর অনেক সময় দেখা যায় এই এজে কিন্তু বাচ্চাদের দেখা যায় যে অনেক সময় পিরিয়ডটা একটু বেশি হয় বা একটু হোয়াইট ডিসচার্জ লিকোরিয়া হয়, এটা কিন্তু যে মিনিস্ট্রাল হাইজিনটা তারা প্রপারলি মেনটেন করতে পারে না। আমাদের পিরিয়ডের সময় যে হাইজিনটা মেনটেন করতে হয়, অনেকে দেখা যাচ্ছে স্যানিটারি প্যাড ইউজ করছে না, এখনো গ্রাম বাংলায় হয়তো কাপড় চোপড় ইউজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জরায়ুতে ইনফেকশন হয়। ইনফেকশন কিন্তু ওয়ান অফ দ্য রিজন ফর পেইন, এই পেইনের জন্য যেটা আছে। কাজে সেটাও আমাকে দেখতে হবে, এবং মাদের যারা আছে গার্জিয়ানদের মানে পিরিয়ডের সময় যে মিনিস্ট্রাল হাইজিনটা কীভাবে মেনটেন করতে হয়, প্রপার ডায়েটটা কীভাবে খেতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমাকে অ্যাডভাইস করতে হবে। মানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সঙ্গে সঙ্গে একটু আশার মানসিক লোকদেরও কাউন্সিলিংটাও খুব জরুরি। অবশ্যই, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আমার খুবই খারাপ লাগছে শুনে। আপনি আমাকে বলছিলেন যে লক্ষণ উপসর্গ যে এন্ডোমেট্রিওসিস। আচ্ছা,
তাহলে বলেছি যে ডিসপ্যারোনি আমরা যেটা মেডিকেল টার্মে বলে থাকি ইন্টারকোর্সে পেইন, এটা আছে। আরেকটা আছে যে মিনিস্ট্রাল প্রবলেম হয়ে থাকে। মিনিস্ট্রাল ডিফারেন্ট টাইপের মিনিস্ট্রি 50% ক্ষেত্রে দেখে মিনিস্ট্রাল প্রবলেম হতে থাকে। সেটা হতে পারে যে অনেক বেশি পিরিয়ড হচ্ছে, অথবা পিরিয়ড একটু মানে এলোমেলো পিরিয়ড হচ্ছে, আবার দেখা যায় একদম নর্মাল পিরিয়ডও হতে পারে। তো মিনিস্ট্রাল প্রবলেমে যদি ওভারিতে এন্ডোমেট্রিওটিক সিস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু মিনিস্ট্রাল সাইকেলটা ইরেগুলার হতে পারে, আবার মাসিকটা বেড়ে যেতে পারে। আচ্ছা, কিন্তু আবার একটা নর্মাল এগুলোর সাথে আবার হয়তো তলপেটে ব্যথা হতে পারে, ব্যাকএক হতে পারে। আরেকটা প্রবলেম হয় যদি এন্ডোমেট্রিওসিসটা যদি আমাদের বাউল বা রেকটাম বা ব্লাডারে যেটা মূত্রথলিতে থাকে, তাহলে দেখা যায় যে ইউরিনেশনের সময় হয়তো কিন্তু সে পেইন ফিল করতে পারে, এই ডেফিকেশনের সময় বাউল মুভ করার সময় কিন্তু তার পেইন হতে পারে। আর যেগুলো আমি রেয়ার সাইড বলেছিলাম, যে রেয়ার সাইডে যদি কিছু হয়, হয়তো স্কিনে আছে, আম্বেলিকাসে আছে, তাহলে দেখা যায় যে ওই সমস্ত জায়গায় কোনো একটা নোডুলের মতো হয়ে গেছে, এবং পিরিয়ডের সময় ওই সমস্ত নোডুল থেকে ব্লিডিং হচ্ছে, যেটা মানে খুবই মানে রেয়ার, কিন্তু খুবই মানে আনইউজুয়াল প্রেজেন্টেশন, এটিপিক্যাল প্রেজেন্টেশন এরকম হতে পারে। আর এন্ডোমেট্রিওসিসের অন্যতম একটা উপসর্গ বলি বা যেটাই কমপ্লিকেশন বলি, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। আমাদের মানে দেখা যায় 30% ইনফার্টিলিটির পেশেন্টদের বন্ধ্যাত্ব থাকে এটার সাথে। তো অনেক পেশেন্ট হয়তো এন্ডোমেট্রিওসিস নিয়ে আসছে না বা পেইন নিয়ে আসছে না, প্রথমেই আসছে যে বিয়ে হয়েছে কিন্তু বেবি কনসেপ্ট করতে পারছে না। বন্ধ্যাত্বের ইনভেস্টিগেশন করতে যে আমরা দেখছি যে তার রিজন হচ্ছে যেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এবং এখানে আমাদের ইনভেস্টিগেশন আমাদের মানে আল্ট্রাসাউন্ডের পরেই যেটা আসছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, যেটা ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি করি, ল্যাপারোস্কোপি হচ্ছে পেটের মধ্যে একটা ফুটো করে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ম্যাগনিফিকেশনের মাধ্যমে ভিতরে এরিয়াটা আমরা দেখে নিই, এবং ল্যাপারোস্কোপি করে খুব ইজিলি এই এন্ডোমেট্রিওসিস এবং বন্ধ্যাত্বের অন্যান্য কারণ ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, সাধারণত কোন বয়সে এন্ডোমেট্রিওসিসের সমস্যাটা শুরু হয়? আচ্ছা, এন্ডোমেট্রিওসিসটা যেটা আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া সাথে রিলেটেড, আমরা বলেছি যে একটা লেট রিপ্রোডাক্টিভ এজে হয়তো দেখা যায় যে 25 থেকে 45, মানে রিপ্রোডাক্টিভ লেট 30, 45 এই ধরনের এজেই বেশি হয়ে থাকে এন্ডোমেট্রিওসিসটা। আরেকটা আমি যেটা কথা বলেছিলাম যে অ্যাডিনোমায়োসিস, অ্যাডিনোমায়োসিস কিন্তু এন্ডোমেট্রিওসিসের সাথে একটা রিলেটেড। সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা যখন নাকি মাসেলের মধ্যে থাকে, আমাদের যে মাসেল লেয়ার যেটা আছে ইউট্রাসের ফার্স্ট লেয়ার হচ্ছে এন্ডোমেট্রিয়াম, পরের লেয়ারটা হচ্ছে মাসেল লেয়ার, ওখানে যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে সেটাকে আমরা স্পেশাল বলে থাকি অ্যাডিনোমায়োসিস। তো অ্যাডিনোমায়োসিস এন্ডোমেট্রিওসিস সিমটমগুলো মোটামুটি একই রকম, পিরিয়ডে পেইন হয়, মাসিকটা বেশি হয়, কিন্তু অ্যাডিনোমায়োসিস হলে কিন্তু একটু যাদের অনেকগুলো বাচ্চা আছে 40, 45 এই সময়টা বেশি হয়ে থাকে, এই সময়টা হয়ে থাকে। তাহলে এইটা ট্রিটমেন্ট কি? হ্যাঁ, অ্যাডিনোমায়োসিসে দেখা যায় যে তাদের হয়তো ফ্যামিলি কমপ্লিট আছে, 3-4টা বাচ্চা আছে, লেট এজে হয়তো 40, 45, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা অনেক ইজি, আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, কিন্তু আলটিমেট কিন্তু ফাইনাল ট্রিটমেন্ট হচ্ছে আমরা জরায়ুটা ফেলে দিই। কিন্তু জরায়ুতে তার প্যাথোলজি আছে, তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তার এলডারলি পেশেন্ট, কাজে সেখানে ট্রিটমেন্ট হচ্ছে আমরা জরায়ুটা ফেলে দেবো, জরায়ুটা ফেলে দিলে মোটামুটি পেশেন্ট সিমটম ফ্রি হয়ে যায়। শতকরা হিসেবে যদি জিজ্ঞেস করি, তাহলে কত পার্সেন্ট রোগীর মধ্যে এই সমস্যাটা দেখা যায়, এন্ডোমেট্রিওসিসের সমস্যা? আচ্ছা, এখন দেখা যায় অ্যাভারেজে প্রায় রিপ্রোডাক্টিভ এজে 10%-এর মতো আমাদের ইনসিডেন্স আছে। কিন্তু যদি ইনফার্টিলিটি ক্লিনিকে আমরা যাই, ইনফার্টাইল পেশেন্টকে যদি দেখি, সেখান থেকে কিন্তু 30 থেকে 40%-এর এই এন্ডোমেট্রিওসিস আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আগে কিন্তু এত এন্ডোমেট্রিওসিস ছিল না, আমাদের কিন্তু ডে বাই ডে এন্ডোমেট্রিওসিস ইনসিডেন্টটা বেড়েছে। সেটার অন্যতম কিছু কারণ আছে, যেমন কারণের মধ্যে আমরা বলতে পারি আগে এত সচেতনতা ছিল না, আগে হয়তো এন্ডোমেট্রিওসিস ছিল কিন্তু সেগুলো হয়তো ডায়াগনোসিস হতো না। এখন যেমন মায়েরা যে বলছে, যে প্রশ্ন করছে, জানতে চাচ্ছে, হ্যাঁ, সচেতনতা বেড়েছে। আরেকটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস কিন্তু যাদের নাকি ইনফার্টিলিটি থাকে, যাদের ফ্যামিলি ছোট থাকে, যারা লেট ম্যারেজ, লেট চাইল্ড বিয়ারিং, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমাদের আধুনিক যুগে যেটা দেখা যাচ্ছে রিসেন্টলি, মেয়েদের কিন্তু পড়াশোনা, কেরিয়ার সবকিছু নিয়ে তাদের বিয়েটা দেরি হচ্ছে, মানে প্রেগনেন্সিটাও মানে দেরি হচ্ছে। তো লেট ম্যারেজের কারণে কিন্তু আমাদের ইনসিডেন্সটা বেড়ে গিয়েছে। তো আলটিমেটলি মানে আমরা জেনারেল পপুলেশনের 10%-এর মতো বা ইনফার্টিলিটি এই পার্সেন্টেজের মতো আছে। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসের ফলে কি কি ধরনের সমস্যা হয় সেটা নিয়ে জানতে চাই। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস তো এটা একটা ক্রনিক ডিজিজ এবং এটা নীরব ঘাতক, প্রোগ্রেসিভ হচ্ছে, এবং এটা একটা অন্যতম সমস্যা তো পেইন এগুলো আছে, এবং হরমোনাল কিছু চেঞ্জ আছে। তো অন্যতম প্রধান কমপ্লিকেশন যেটা হচ্ছে কি বন্ধ্যাত্ব।
কারণ আমাদের ডিম দুটো কাজ করতে পারছে না, ওভুলেশন হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে ওখান থেকে প্রতি মাসে মাসে একটু ব্লিডিং হয়ে ওখানে আশেপাশের এরিয়াতে ব্লিডিংটা জমে পুরো Block হয়ে পেলভিক যাচ্ছে। অর্গানে একটা, যেটাকে আমরা বলি অ্যাডিশন, সিভিয়ার অ্যাডিশন হয়ে যায়। সিভিয়ার অ্যাডিশন হয়ে যায়, আমাদের পেলভিকের অ্যানাটমিটা ডিস্টোর্টেড হয়ে যায়, মানে নর্মাল অ্যানাটমি থাকে না। প্রেগনেন্সি হওয়ার জন্য আমাদের যে জরায়ু, টিউব, ওভারিতে যে নর্মাল অ্যানাটমি থাকতে একটা হয় healthy ওভাম পিকআপের থাকা জন্য, লাগে। হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু ডিস্টোর্টেড হয়ে যায়। তো আলটিমেটলি পেশেন্ট বন্ধ্যাত্বে ভোগে। তারপরে দেখা গেল যে পেইন হচ্ছে, প্রতি মাসে মাসে পেইন হচ্ছে। হঠাৎ করে যদি ওটা সিস্টার রাপচার হয়ে যায় তাহলে একিউট টাইপের সিভিয়ার পেইন হতে পারে। আর এই যে তার প্রতি মাসে মাসে পেইন পেইন পেইন, এটার জন্য কিন্তু পেশেন্ট একটা মেন্টাল পেশেন্টের মানে হতে পারে, ক্রিপল লাইফ লিড করে। সে তার হাজবেন্ডের সাথে থাকতে পারছে না, ফ্যামিলি লাইফ হ্যাম্পার হচ্ছে, সে কাজে যেতে পারছে না, প্রতি মাসে এত এত পেইন, এবং পেইন কিলার খেয়েও হয়তো তার পেইন রিলিভ হচ্ছে না। হ্যাঁ, আমাদের এক্সটেন্সিভ ট্রিটমেন্টে যেতে হচ্ছে। এবং দেখা যায় হয়তো আমরা ট্রিটমেন্ট, আমার অনেক পেশেন্ট হয়তো আমরা ডিল করি, পেশেন্টকে আমরা হয়তো অপারেশন করেছি, ট্রিটমেন্ট করে দিয়েছি, আবার হয়তো 2 বছর পরে সেম প্রবলেম নিয়ে আসছে। আর সবচেয়ে বেশি প্রবলেম হয় আমাদের যদি আর্লি স্টেজে আসে, হয়তো তার বেবি নেই, ফ্যামিলি কমপ্লিট হয়নি বা বিয়েও হয়নি, এরকম এজে যদি আসে, তখন কিন্তু তাদের ট্রিটমেন্টটা যেমন ডিফিকাল্ট হয় এবং ফিউচার কিন্তু তাদের প্রগনোসিসটা খুবই মানে মানে হোপলেস হয়ে যায়। আচ্ছা, এই আপনি যে বন্ধ্যাত্বের কথা বলছেন বারবার, এই বন্ধ্যাত্বটা মানে স্থায়ী কিনা বা এটা চিকিৎসা আছে কিনা সেটা শুনবো। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, সমাধান সূত্র আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র। আজকে আমরা কথা বলছি পিরিয়ডের সময় ব্যথা কেন হয় এই বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। ডাক্তার নিয়াজটি পারভিন, আমাদের সাথে একজন দর্শক আছেন, প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। মুর্শিদা আক্তার। জি বলুন। হ্যাঁ, আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমার ভাগ্নির মেন্স হওয়ার মানে শুরুতেই প্রচন্ড ব্যথা থাকে। পেন কিলার খেলে একদিন ভালো, যখন খায় তখন ভালো থাকে, কখনো একটা খেতে হয়, কখনো 2টা খেতে হয়। বিয়ে হয়েছে 3 বছর। বিয়ের আগেও এই পেন ছিল, বিয়ের পরেও পেন, প্রচন্ড পেন, অনেক সময় জ্বর চলে আসে, আর ব্লিডিংও হয় অনেক বেশি। বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা হচ্ছে কিন্তু হচ্ছে না, কনসেপ্ট হচ্ছে না, করতে পারছি না। চিকিৎসকের কাছে গিয়েছিলেন? কোনো ইনভেস্টিগেশন করা হয়েছে? হ্যাঁ, অনেক টেস্ট করা হয়েছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু কি বলেছেন কোনো কিছুই ওনারা? হচ্ছে না। কোনো কিছু কি না, এমনি বলছে ম্যাক্সিমাম টেস্ট করে বলছে কোনো সমস্যা নেই, আল্লাহকে রাখেন, আল্লাহ ভরসা। ওষুধ পত্র দেওয়া হয়েছে, কি কি ওষুধ দেওয়া হয়েছে ঠিক আমি বলতে পারবো না এখন। মানে ওর মানে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই হয়েছে, চিকিৎসাও হয়েছে, কিন্তু বাট সেরকম কোনো কিছু জটিল কিছু ধরা পড়েনি। আচ্ছা, ঠিক আছে। তো উনি যে সিনারিওটা বলেছে, 3 বছরের বিয়ে হয়েছে, তার পিরিয়ডের সময় প্রচন্ড পেইন হয়, মাসিকটা বেশি হয় এবং এখনো বাচ্চা হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে সবগুলো ফিচারই কিন্তু যে আমাদের এন্ডোমেট্রিয়াসের সাথে মানে মিলে যাচ্ছে। তো মোস্ট প্রবাবলি তার এন্ডোমেট্রিয়াসের কিছু আছে। সবসময় যে এন্ডোমেট্রিয়াস আল্ট্রাসাউন্ড করে ধরা পড়বে সেটা কিন্তু নেই। আচ্ছা, আচ্ছা। যদি চকলেট সিস্ট না থাকে তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়াস সেটা ডায়াগনোসিস হবে না। সেটার জন্য কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ল্যাপারোস্কোপি। আমি জানি না উনি ল্যাপারোস্কোপি করেছেন কিনা। ল্যাপারোস্কোপি থাকলে কিন্তু চকলেট থাকলে সেটা ধরা পড়বে, প্লাস কোনো অ্যাডিশন আছে কিনা, ডিস্টোর্টেড অ্যানাটমি আছে কিনা, সেগুলো কিন্তু ধরা পড়বে। তো আমার মনে হয় যে ওনারা গাইনোকোলজিস্ট হয়তো বা ল্যাপারোস্কোপি করেছেন কিনা জানি না, না করলে হয়তো করা উচিত। আর এন্ডোমেট্রিয়াসের যেটা চিকিৎসা আছে, তাই না, যে স্টেজেই আসুক না কেন স্টেজ ওয়াইজ চিকিৎসা করতে হবে। আর ওনার যেহেতু ইনফার্টিলিটি আছে, ইনফার্টিলিটির জন্য আদার কোনো কজ আছে কিনা, টিউবে কোনো ব্লক আছে কিনা, হ্যাঁ, বা কোনো ফাইব্রয়েড আছে কিনা, বা হরমোনাল কোনো কারণের জন্য তার ইনফার্টিলিটি হচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। আর ইনফার্টিলিটির কারণ হিসেবে আমরা কিন্তু হাজবেন্ডের সিমেন্টটাও কিন্তু আমরা করে দেখি। আর ওনার ডেফিনেটলি এন্ডোমেট্রিয়াসিস আছে, অথবা পেলভিক ইনফেকশনও থাকতে পারে, সেটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে যে ট্রিটমেন্ট করি সেটাও করতে হবে। তো আমার মনে হয় যে ওনার চেষ্টা করতে হবে, প্লাস ডক্টর যেভাবে অ্যাডভাইস করেন মানে সেই অ্যাডভাইস অনুযায়ী ওনাকে চলতে হবে। আপনি আমাকে বলছিলেন যে এন্ডোমেট্রিয়াসের কারণে যে বন্ধ্যাত্ব হয় সেটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা, মানে ট্রিটমেন্টের ফলে বেবি নেওয়া যায় কিনা? আচ্ছা, সেটা দেখতে হবে যে কোন স্টেজে আছে। হ্যাঁ, আচ্ছা। প্রথমেই আমরা এন্ডোমেট্রিয়াসিস যেটা খুব আর্লি স্টেজে থাকলে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ডিফারেন্ট ট্রিটমেন্ট আছে, যেমন আমরা চাই যে এন্ডোমেট্রিয়াস যেখান থেকে শেডিংটা হচ্ছে এটা যাতে না হয়, এর জন্য আমরা কিছু হরমোনাল পিল দিতে পারি, যেটা কন্টিনিউয়াস পিল খাবে যাতে পিরিয়ড না হয়। কিছু আমরা প্রজেস্ট্রোজেন টাইপের কিছু দিতে পারি, প্রজেস্ট্রোজেনটা ডাইনোজেস
মেড্রোক্সিপ্রোজেস্টেরন এসিটেট, বিভিন্ন রকম প্রজেস্ট্রোজেন আছে যাতে আমাদের ব্লিডিংটা অফ রাখে। তারপরে কিছু আবার মানে মেল টাইপের হরমোন আছে, এন্ড্রোজেনিক হরমোন আছে, ডানাজল, জিএনআরএচ, এগুলো কিন্তু এন্ডোমেট্রিয়াল শেডিংটাকে সাপ্রেস করার জন্য খুব ভালো কাজ করে। এবং এটা এন্ডোমেট্রিওসিসের যে একটোপিক এন্ডোমেট্রিয়াম যেটা আছে, একটোপিক মানে অন্য জায়গায়, সেগুলো যদি কিউর হয়ে যায় তাহলে কিন্তু তার প্রেগনেন্সি হয়ে যেতে পারে। আর এন্ডোমেট্রিক সিস্ট যদি থাকে তাহলে সিস্টটাকে রিমুভ করতে হবে। সিস্ট থাকলে কিন্তু ওভারি ফাংশন করবে না, অ্যানোভুলেশন হবে, ওভারিটা লুটেনাইজ আনরাপ্টেড ফলিকুল হবে, মানে ওভাম থাকবে না। তাহলে সেটার জন্য আমরা সিস্টটা করতে পারি। আর তারপরেও যদি যেটা ইনফার্টিলিটির সাথে যেটা রিলেটেড, অনেক সময় দেখা যায় যে দুটো ওভারিতে সিস্ট আছে, টিউবও ফাংশন করছে না, ইউটারাসের সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আমাদের শেষ উপায় হচ্ছে ইনফার্টিলিটির জন্য যেটা আমাদের টেস্ট টিউব বেবি, যেটা আইভিএফ পদ্ধতিতে চলে যেতে হয়। হয়তো ওভারিতে কিছুটা ওভাম থাকলে সেখানে আমরা ওভামটাকে পিক আপ করে হাজব্যান্ডের স্পার্ম নিয়ে ইউটারাস যদি অ্যাক্টিভ থাকে ইউটারাসে আমরা ইমপ্ল্যান্টেশন করলাম। আবার অনেক সময় কিন্তু ওই যে স্যারোগেসির মাধ্যমে হয়তো পসিবল হতে পারে। মানে আমরা চাই যে মায়ের ওভামটা নিতে, সেটার জন্য কিছুটা ওভাম যদি থাকে, অ্যাক্টিভ টিস্যু থাকে, ওখান থেকে নেওয়া যায়। আর দুটো ওভারি যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে কিন্তু আর মায়ের পক্ষে তো আর ইনফার্টিলিটি সেখানে মানে হোপলেস হয়ে যে কিছু করার থাকে না। ওভাম যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পোর্শনে যদি ওভাম থাকে সেক্ষেত্রে আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্টরা ওখানে ওভামটা নিয়ে হাজব্যান্ডের স্পার্ম নিয়ে এটা আমরা আইভিএফ পদ্ধতির মাধ্যমে করতে পারি যদি আদরের সবকিছু ভালো থাকে। আচ্ছা, আমি এখন এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা নিয়ে জানতে চাই যে এটার জন্য কি কি চিকিৎসা আছে? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস চিকিৎসা আমি যেটা বলেছি অ্যাকর্ডিং টু স্টেজ, অ্যাকর্ডিং টু সিমটমস, হ্যাঁ, অ্যাকর্ডিং টু তার মানে ফার্টিলিটি কতটুকু সেটার উপর ডিপেন্ড করছে। প্রথমে আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি, হ্যাঁ, এবং তার আমরা প্রেগনেন্সিটা মানে 1 মিনিট সময় আছে, হ্যাঁ, আমরা প্রেগনেন্সিটা নেওয়ার জন্য এনকারেজ করি। আমি যেটা বলেছিলাম হরমোনটা দিয়ে থাকি আমরা, হরমোনাল পিল বা প্রজেস্ট্রন। আমরা চাই যে তার পিরিয়ড যাতে না হয়। তার মেইন প্রবলেম হচ্ছে পিরিয়ডে পেইন হয়। পিরিয়ডটা যদি আমরা 6 মাস 1 বছর বন্ধ রাখতে পারি তাহলে কিন্তু এটা রিগ্রেশন হয়ে তার সিমটমটা অনেকটা ইমপ্রুভ করবে। সেটার জন্য যে হরমোনগুলো আছে। আর সার্জিক্যাল পদ্ধতিতে গেলে তো আমাদের সার্জিক্যাল আর্লি স্টেজে আমরা কনজারভেটিভ সার্জারি করব, যেটা ওভারিয়ান ফাংশনটা প্রিজার্ভ রেখে। আর যদি এলডি স্টেজে হয় তাহলে কিন্তু আমরা সবকিছু ফেলে দেবো, আমরা ইউট্রাস, দুটো ওভারি, টিউব সবকিছু ফেলে একদম টোটাল ডিসেকশন করব। তারপর সার্জারির পরে আবার কম্বাইন থেরাপি দেওয়া হয়ে থাকে। সার্জারির পরে অনেক সময় আমাদের মেডিসিনও দেওয়া হয়ে থাকে রেসিডুয়াল যে টিস্যুগুলো আছে সেগুলোকে রিগ্রেস করার জন্য। আচ্ছা, ডাক্তার নিউজটি পারবেন, অসংখ্য ধন্যবাদ আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।